গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 26 জুন শুক্রবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো কারবালার শোক স্মৃতিতে আজ মহরম হাইলাকান্দিতে লাঠি খেলা, তাজিয়া শোভাযাত্রা ও রক্তদান শিবিরকে ঘিরে উৎসাহ তুঙ্গে। কারবালার প্রান্তরে সত্য, ন্যায় ও মানবতার পক্ষে আত্মবলিদানের চিরন্তন ইতিহাসকে স্মরণ করে আজ পালিত হচ্ছে পবিত্র মহরম। এ উপলক্ষে হাইলাকান্দি জেলা জুড়ে সম্পন্ন হয়েছে শেষ মুহূর্তের প্রস্তুতি। জেলার শহর থেকে প্রত্যন্ত গ্রামাঞ্চল সর্বত্রই এখন উৎসবমুখর পরিবেশ। কোথাও তাজিয়া শোভাযাত্রার প্রস্তুতি, কোথাও ঐতিহ্যবাহী লাঠি খেলার আয়োজন, আবার কোথাও মানব সেবায় ব্রত নিয়ে রক্তদান শিবিরের তোড়জোড়। সব মিলিয়ে সুখ, ঐতিহ্য, সম্প্রীতি ও মানবতার এক অনন্য আবহে সেজে উঠেছে হাইলাকান্দি। হাইলাকান্দি জেলা সদর মহরম উদযাপন কমিটি এবং লালা মহরম উদযাপন কমিটির উদ্যোগে এবছর মহরম উপলক্ষে বিস্তৃত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রতি বছরের মতো এবারও জেলার দুই প্রধান আকর্ষণ হতে চলেছে হাইলাকান্দি এবং লালার ঐতিহ্যবাহী তাজিয়া শোভাযাত্রা ও লাঠি খেলা। জেলার বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক খেলোয়াড় ও হাজার হাজার দর্শনার্থীর সমাগম ঘটবে বলে আশা করছেন উদ্যোক্তারা। পাশাপাশি বিভিন্ন গ্রামাঞ্চলেও আঞ্চলিক মহরম কমিটির উদ্যোগে ছোট বড় নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। মহরমকে সামনে রেখে বৃহস্পতিবার হাইলাকান্দি ও লালা শহরের বিভিন্ন লোকবাদ্য নির্মাতা ও মেরামতকারীদের কর্মশালায় উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। শোভাযাত্রা ও লাঠি খেলায় ব্যবহৃত ডাকডোল সহ বিভিন্ন বাদ্যযন্ত্র মেরামত ও সুর ঠিক করাতে দূর দূরান্তের গ্রামাঞ্চল থেকে মানুষজন ভিড় জমান। সকাল থেকেই ব্যস্ত সময় কাটাতে দেখা যায় কারিগরদের। কেউ পুরনো বাদ্যযন্ত্রে নতুন চামড়া বসাচ্ছেন, কেউ আবার শেষ মুহূর্তে সুর মিলিয়ে নিচ্ছেন। কারিগরদের কথায় প্রতি বছরের মতো এবারও মহরমের আগে কাজের চাপ বেড়েছে। অন্যদিকে মহরমের প্রধান অনুষ্ঠান স্থলগুলিকে প্রস্তুত করতে তৎপর হয়ে উঠেছে প্রশাসন। লালা শহরের লালা রুরাল কলেজ মাঠ, যেখানে মহরমের অন্যতম প্রধান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, সেখানে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে। লালা পৌরসভার পক্ষ থেকে বৃহস্পতিবার মাঠ জুড়ে জন্মানো আগাছা পরিষ্কার করা হয়েছে। পাশাপাশি অনুষ্ঠানস্থলের নিরাপত্তা, দর্শক নিয়ন্ত্রণ এবং অন্যান্য প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তোলার কাজও চলছে জোর কদমে। এদিন প্রশাসনের আধিকারিকরা অনুষ্ঠানস্থল পরিদর্শন করে সার্বিক প্রস্তুতির খতিয়ান দেন। কারবালার সুখ, ত্যাগ ও সত্যের বিজয়ের চেতনাকে ধারণা করে মহরম উৎসবকে শান্তিপূর্ণ, নিরাপদ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে হাইলাকান্দি পুলিশ প্রশাসন ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। জেলা সদর ও শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলিতে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন আঞ্চলিক মহরম কমিটির সদস্য ও খেলোয়াড়দের নাম ঠিকানাও সংগ্রহ করেছে প্রশাসন। বৃহস্পতিবার ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে জেলা ও লালা মহরম কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভা হাইলাকান্দি ও লালা মহরম কমিটির কর্মকর্তারা অংশগ্রহণ করেন। এদিন প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়, শোক মিছিলে কোনো ধরনের ধারালো অস্ত্র, তরোয়াল, দা, লম্বা লাঠি কিংবা অন্য কোনো অবৈধ ও প্রাণঘাতী অস্ত্র বহন বা ব্যবহারের সম্পূর্ণ নিষিদ্ধ। অনুমতি ছাড়া কেউ এ ধরনের কোনো অস্ত্র নিয়ে এলে তার বিরুদ্ধে পুলিশ প্রশাসন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। পাশাপাশি হাইলাকান্দি লালা মহরম কমিটির কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় মিলিত হয়ে সরকারি নীতি নির্দেশিকা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানান। মহরম কমিটির পক্ষ থেকে প্রশাসনকে আশ্বস্ত করা হয়েছে, সমস্ত কর্মসূচি নির্ধারিত নিয়ম মেনেই পরিচালিত হবে। অপরদিকে সোমবার শ্রীভূমি সফরে আসছেন মন্ত্রী কৌশিক। প্রশাসনিক সহ সাংগঠনিক পর্যায়ে জোর প্রস্তুতি। আসাম সরকারের খাদ্য, গণবন্টন, ভোক্তা বিষয়ক, নগর উন্নয়ন প্রভৃতি দপ্তরের মন্ত্রী তথা শ্রীভূমি জেলার অভিভাবক মন্ত্রী কৌশিক রায় 29 জুন শ্রীভূমি জেলা সফরে আসছেন। দ্বিতীয়বার আসাম সরকারের মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হওয়ার পর এই প্রথম তিনি অভিভাবক মন্ত্রী হিসেবে শ্রীভূমি সফরে আসছেন। ফলে প্রশাসনিক মহলের পাশাপাশি রাজনৈতিক অঙ্গনেও এই সফরকে ঘিরে ব্যাপক উৎসাহ ও তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। সরকারি সূত্রে জানা গেছে, সোমবার বেলা 11টা 30 জেলা আয়ুক্ত কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার সার্বিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পর্যালোচনার জন্য এক বৈঠকে অংশগ্রহণ করবেন মন্ত্রী। বৈঠকে জেলার বিভিন্ন সরকারি প্রকল্পের বাস্তবায়ন,
জনকল্যাণমূলক কর্মসূচির অগ্রগতি, উন্নয়নমূলক পরিকাঠামো, খাদ্য ও গণবন্টন ব্যবস্থা, নগর উন্নয়ন, পানীয় জল, সড়ক, স্বাস্থ্য, শিক্ষা, পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন সহ বিভিন্ন দফতরের কাজের অগ্রগতি নিয়ে বিশদ আলোচনা হবে। বৈঠকে জেলার বিভিন্ন দফতরের প্রধান, সকল সার্কেল অফিসার, বিডিও, পৌরসভা এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। প্রত্যেক বিভাগকে নিজ নিজ দফতরের অনুমতি, চলমান প্রকল্পের বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রতিবেদনও প্রস্তুত রাখতে বলা হয়েছে। জেলার উন্নয়নমূলক কাজের গতি বাড়ানোর লক্ষ্যে এই বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হতে পারে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। প্রশাসনিক বৈঠকের পর সরকারি সূচি অনুযায়ী বিকেল 4টায় মন্ত্রী শ্রীভূমি জেলা বিজেপি কার্যালয়ে পৌঁছে দলীয় নেতা কর্মীদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। সেখানে সাংগঠনিক বিষয়, সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্প সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার কৌশল এবং জেলার রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হতে পারে দলীয় সূত্রে জানা গেছে। এরপর বিকেল 5টায় তিনি শ্রীভূমি থেকে শিলচরের উদ্দেশ্যে রওনা দেবেন। মন্ত্রীর সফরকে কেন্দ্র করে ইতিমধ্যেই জেলা প্রশাসনের বিভিন্ন দফতরে ব্যস্ততা বেড়েছে। অন্যদিকে দ্বিতীয়বার মন্ত্রী হওয়ার পর অভিভাবক মন্ত্রী হিসেবে প্রথমবার শ্রীভূমিতে আগমন উপলক্ষে জেলা বিজেপির পক্ষ থেকেও ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জেলা কার্যালয়কে সাজিয়ে তোলা, মন্ত্রীকে সংবর্ধনা জানানোর আয়োজন, দলীয় পতাকা ও ব্যানারে কার্যালয় সজ্জিত রাখা এবং নেতাকর্মীদের উপস্থিত নিশ্চিত করতে ইতিমধ্যেই সাংগঠনিক স্তরে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দলীয় সূত্রের দাবি, এই সফরের মন্ত্রী কৌশিক রায় সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে দলীয় কর্মীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বার্তা দেবেন। পাশাপাশি আগামী দিনের সাংগঠনিক কর্মসূচি নিয়েও তিনি দিক নির্দেশনা দিতে পারেন। সব মিলিয়ে প্রশাসনিক পর্যালোচনা ও রাজনৈতিক কর্মসূচি দুই ক্ষেত্রেই সোমবারের শ্রীভূমি সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন দুই মহল। অপরদিকে মন্ত্রিসভার বৈঠকে গরহাজির অখিলের অভিযোগ অস্বীকার মন্ত্রী পীযূষের মুখ্যমন্ত্রী হওয়ার ইচ্ছা ছিল, ডিগ্রেড করেছে বিজেপি। তফসিলি জাতির লোক হওয়ায় পীযূষ হাজারিকাকে ডিগ্রেড করেছে বিজেপি। তাই নতুন সরকারের প্রথম 4টা মন্ত্রিসভার বৈঠকের মধ্যে 3টিতেই গরহাজির ছিলেন তিনি। বৃহস্পতিবার এই গুরুতর অভিযোগ আনেন বিধায়ক অখিল গগৈ। তার দাবি, মুখ্যমন্ত্রী হওয়ার ইচ্ছে জেগেছিল পীযূষের, তাই মুখ্যমন্ত্রী তার ডানা ছেটে দিয়েছেন। ফলে বিদ্রোহ করে মুখ্যমন্ত্রী হতে না পারলে কোনোদিনই তিনি মুখ্যমন্ত্রী হতে পারবেন না। কারণ তফসিলি জাতির কাউকে বিজেপি কখনোই মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসাবে না। বিধানসভা ভোটে বিপুলভাবে জয়ী হয়ে হিমন্ত 2.0 সরকার যখন পূর্ণোদ্যমে কাজে নেমেছে, তখন অখিল এই কূটচাল প্রয়োগ করেছেন। বিভাজন এনে সরকারকে অস্থির করার চেষ্টাতেই সম্ভবত এই মন্তব্য করেন তিনি। কিন্তু মন্ত্রিসভার 4টি বৈঠকের মধ্যে 3টিতে গরহাজির থাকার কথা অস্বীকার করেছেন পীযূষ। অখিলের পাল্টা সমালোচনা করে তার দাবি, নতুন সরকারের 3টি মন্ত্রিসভার বৈঠকের মধ্যে দলীয় কর্মসূচির জন্য মাত্র 1টিতে তিনি গরহাজির ছিলেন। বৃহস্পতিবার পীযূষ হাজারিকার হাতে থাকা কৃষি বিভাগকে কিছু পরামর্শ দিতে গিয়ে অখিল বলেন, পীযূষকে ডিগ্রেড করে দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত। কিন্তু পীযূষ যদি ভাবেন যে তাকে ডিগ্রেড করা হয়নি, তাহলে কেন নতুন সরকারের 4টি মন্ত্রিসভার বৈঠকের মধ্যে 3টিতেই গরহাজির ছিলেন তিনি? শরীর খারাপ ছিল না মন খারাপ? পীযূষের জানা উচিত, বিজেপি আরএসএস কখনোই তফসিলি জাতির কাউকে মুখ্যমন্ত্রীর পদে বসাবে না। সারা জীবন ধরে তিনি হিমন্ত বিশ্ব শর্মা এবং আরএসএসের সেবা করে গেলেও মুখ্যমন্ত্রী হতে পারবেন না। বিরোধী বিধায়কের মন্তব্য, হিমন্ত যেভাবে তরুণ গগৈর বিরুদ্ধে বিদ্রোহ করে মুখ্যমন্ত্রী হয়েছিলেন, পীযূষও যদি সেভাবে বিদ্রোহ করে মুখ্যমন্ত্রী হতে না পারেন, তাহলে কোনোদিনই মুখ্যমন্ত্রী হতে পারবেন না বিজেপিতে। তিনি দাবি করেন, মুখ্যমন্ত্রী হওয়ার ইচ্ছে জেগেছিল পীযূষের, কিন্তু হিমন্ত তাকে একেবারে সাইডলাইন করে দিয়েছেন। মুখ্যমন্ত্রী কোথাও কোথাও বলেছেন পীযূষের অনেক টাকা হয়েছে, কিন্তু হিমন্তের টাকা তো পীযূষের চেয়ে বেশি। তাহলে তিনি কি করে মুখ্যমন্ত্রী হলেন? আসলে তফসিলি জাতির কাউকে মুখ্যমন্ত্রীর পদে বসাবে না বিজেপি আরএসএস, কারণ তারা দলিত বিরোধী। তবে মুখ্যমন্ত্রী হিমন্তের বিরুদ্ধে পীযূষকে যতই উস্কানি দেওয়ার চেষ্টা করুন, তিনি অবশ্য অস্বীকার করেছেন মন্ত্রিসভার বৈঠকে গরহাজির থাকার বিষয়টি। অখিল গগৈর অভিযোগ অস্বীকার করে সামাজিক মাধ্যমে পীযূষ হাজারিকা লেখেন, গত 5 জুন মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর থেকে 3টি বৈঠক হয়েছে মন্ত্রিসভার।
প্রথম দুটিতে উপস্থিত ছিলাম আমি, কিন্তু গত 23 জুন অনুষ্ঠিত বৈঠকে থাকতে পারিনি আমি। সেদিন মরিগাঁও জেলার লাহারিঘাটে বিজেপির বৃহৎ যোগদানের কর্মসূচি ছিল। মুখ্যমন্ত্রীর অনুমতি নিয়েই সেই দলীয় কর্মসূচিতে যোগ দেই। অপরদিকে সুতারকান্দি ল্যান্ড পোর্ট দিয়ে নয়াদিল্লিতে চেয়ারম্যানের সঙ্গে বৈঠক আমিনুর রশিদের। ভারত বাংলাদেশ সীমান্ত বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র সুতারকান্দি ল্যান্ড পোর্টের উন্নয়ন ও বাণিজ্য সম্প্রসারণ নিয়ে নয়াদিল্লিতে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠক ঘিরে বরাক উপত্যকায় নতুন আশার সঞ্চার হয়েছে। দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী বৃহস্পতিবার রাজধানীর লোকনায়ক ভবনে ল্যান্ড পোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার চেয়ারম্যান জয়ন্ত সিংহের সঙ্গে সাক্ষাৎ করে স্থলবন্দরের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বৈঠকে সুতারকান্দি ল্যান্ড পোর্টের অবকাঠামোগত উন্নয়ন, সীমান্ত বাণিজ্যের সম্প্রসারণ, আধুনিক বাণিজ্যিক সুবিধা বৃদ্ধি এবং ব্যবসায়ীদের দীর্ঘদিনের সমস্যার সমাধান নিয়ে আলোচনা হয়। পাশাপাশি ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেডের 17 মে 2025 সালের নির্দেশনার ফলে বন্ধ হয়ে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ পণ্যের আমদানি পুনরায় চালুর বিষয়টি উত্থাপন করেন বিধায়ক। তিনি জানান, ওই সিদ্ধান্তের ফলে সীমান্ত বাণিজ্যের সঙ্গে যুক্ত পরিবহন শ্রমিক, লোডিং আনলোডিং কর্মী, ক্ষুদ্র ব্যবসায়ী ও উদ্যোক্তাদের জীবিকায় বিরূপ প্রভাব পড়েছে। বৈঠকে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে এবং আমদানি পুনরায় চালুর সম্ভাবনা নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে বলে সূত্রে জানা গেছে। এছাড়া আধুনিক গুদামঘর নির্মাণ, উন্নত কাস্টমস ব্যবস্থা, ডিজিটাল ক্লিয়ারেন্স, পর্যাপ্ত ট্রাক টার্মিনাল ও সড়ক যোগাযোগের উন্নয়নের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়। সংশ্লিষ্ট মহলের মতে এসব সুবিধা বাস্তবায়িত হলে সুতারকান্দি উত্তর পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্রে পরিণত হতে পারে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।